ঢাকায় উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর, বললেন পূরণ হবে জুলাই সনদ সহ প্রতিটি ওয়াদা। জুলাই সনদ নিয়ে আরেক প্রতারণায় সরকার, অভিযোগ ডাক্তার শফিকের। জামায়াত কখনো সুস্থ চিন্তা করে না বলেছেন মির্জা ফখরুল। হামে আরও 11 জনের মৃত্যু, নতুন করে শত শত শিশু আক্রান্ত, রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার তথ্য অসত্য বলেছেন অর্থমন্ত্রী। সরকারকে IMF ও বিশ্বব্যাংকের নির্ভরতা কমানোর তাগিদ সম্পাদকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে বলেছেন যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারেন। এছাড়া স্কুল কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। প্রত্যাশিত দেশ গড়তে মেধাবী, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের কর্মকর্তা হিসেবে জনগণের কল্যাণ নিশ্চিত করা সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রধান দায়িত্ব। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। 1991 সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু হয় রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন বিয়াম। শনিবার সকালে বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিয়ামের প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমানে অগ্রযাত্রা প্রমাণ করে বিএনপি সরকার জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন তৈরি করতে চায়। সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারে সক্ষম হিসেবে গড়ে তোলার উপর জোর দেন তারেক রহমান। আজ যে ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে তা ভবিষ্যতে প্রশাসনিক নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই ভবন শুধু একটি অবকাঠামো নয়, এটি হয়ে উঠুক জ্ঞান চর্চা, নেতৃত্ব বিকাশ এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রাণবন্ত কেন্দ্র। দক্ষ মানব সম্পদ তৈরি বিয়ামের অন্যতম একটি লক্ষ্য। বিশেষ করে সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনোই বিকল্প নেই যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আধুনিক প্রশাসনে দক্ষতা মানে শুধু নিয়ম জানা নয়, বরং প্রযুক্তির ব্যবহার, তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জনসেবায় সৃজনশীল দৃষ্টিভঙ্গি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও ফলাফলমুখী করার উপর গুরুত্ব দিয়েছে। মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি উন্নত কোর্স, গবেষণা এবং নীতি নির্ধারণমূলক শিক্ষার সুযোগ বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ ও জনগণের কাছে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে। সরকারি কর্মকর্তাদের এক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদী শাসনামলে আপনারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে পেরেছিলেন কিনা কিংবা পালন করতে সক্ষম হয়েছিলেন কিনা, এই মুহূর্তে সেই প্রশ্ন না তুলে আমি আপনাদেরকে এই মুহূর্তে বর্তমান গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই, এবং তা হলো দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার
এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। আমি আশা করি আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে জনপ্রশাসন কর্মকর্তারাই মূল চালিকা শক্তি বলে জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ নিজেরা সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সরকারের কাছে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা এবং অভিজ্ঞতা প্রধান বিবেচ্য বিষয় হবে বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল্লাহ হাফেজ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সংসদে ও রাজপথে তীব্র আন্দোলনে গণভোটের রায় বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঘরে না ফেরার অঙ্গীকারও করেন তিনি। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি আওয়ামী লীগ হয়ে ফিরতে চাইলে রুখে দেবে 11 দল। ওমর ফারুকের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামায়াত ইসলামীর। ক্ষমতায় এসে বিএনপি জুলাইকে ভুলে গেছে বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকের এই সরকার, আজকের এদেশের এই রাজনীতিবিদরা সেই কঠিন সময়কে তারা এত দ্রুত ভুলে গেছে। 70% জনগণের গণরায়কে অবিলম্বে বাস্তবায়ন করুন। এই মহান সংসদে আমার কথা, আমাদের কথা, আমার মা একজন মায়ের কথা তাদেরকে শুনতে হবে। 11 দলের শীর্ষ নেতারা বলেন, বিএনপির জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা জাতির সাথে আরেক প্রতারণা। দাবি আদায় হুঁশিয়ারি দেন 64 জেলায় গণ আন্দোলনের। এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গান পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠ গড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, গণভোটের রায় কার্যকর করুন। নিজে বলেছেন অক্ষর অক্ষরে পালন করা হবে, সুতরাং এগুলি পালন করে জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপির মতো মাত্র 2 মাসের মধ্যে এত অজনপ্রিয় সরকার বাংলাদেশে আর দেখা যায়নি। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের তরুণ সমাজ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি ছাত্র জনতা আবারও রাজপথে দাঁড়াতে বাধ্য হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশ স্বৈরাচার মুক্ত হবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ বাংলাদেশ আমরা চাই না, আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। যেই বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো বুক দরু দরু করে কাঁপবে না। তারা নিরাপত্তার সাথে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সাথে করে বসবে। আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দাকির স্কুড়াল দেখতে চাই না। শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বন্ধে সরকারকে আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত কখনো সুস্থ চিন্তা করতে পারে না। দেশে আবার বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে। জামায়াত আমিরের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে।
আরও জানাচ্ছেন গ্যালমান শফি। মহান মে দিবস উদযাপন নিয়ে রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেন, একটি শক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য নির্বাচনের আগে থেকেই চেষ্টা করছে। নির্বাচনে ব্যর্থ হয়ে ওই শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্নভাবে আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে ওই শক্তিটির পক্ষ থেকেই, একটা আবার ধূম্রজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। পহেলা মে উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সমাবেশের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল। পহেলা মের যে সমাবেশটি এখানে অনুষ্ঠিত হবে আমাদের পার্টি অফিসের সামনে, এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই সভাটিকে সফল করার জন্যে আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। আমরা ঢাকাতে এই দিবসটিকে একটা উৎসবের দিন এবং একই সঙ্গে রাজনৈতিক শপথ গ্রহণ করবার দিন হিসেবে আমরা এটাকে নিতে চাই। কোনো অপশক্তি যেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণ এগুলোকে প্রতিরোধ করবে এবং তাদেরকে পরিহার করবে। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। শিশুদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাম ডেডিকেটেড হাসপাতালগুলো। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। দেশে 64 জেলার মধ্যে 58 জেলায় ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। দেশ জুড়ে বিস্তৃত হওয়া এই রোগে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বিপুল সংখ্যক শিশু আক্রান্ত, টিকার অভাবে রোগ প্রতিরোধের ঘাটতি এবং হামের মৃত্যুর ঘটনায় সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মূল্যায়ন করেছে। শনিবারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় মারা গেছে 11 শিশু। প্রতিদিন শত শত শিশু নতুন করে আক্রান্ত হচ্ছে। জ্বর, কাশি, পাতলা পায়খানা, নিউমোনিয়া ও শরীরে লালচে দাগ সহ হামের নানা উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। জ্বরের 4 দিনের পরে হাম উঠছে, ডাক্তার দেখাইছি প্রাইভেটভাবে, বলছে যে হামের লক্ষণ, পরে বলছে যে এখানে নিয়ে আসতে। প্রথমে জ্বর ছিল, তারপর জ্বরের পরে ঠান্ডা, কাশি, তারপর পাতলা পায়খানা। এই রোগটা আসলে একটা বাচ্চারে এমন অবনতির দিকে নিয়ে যায় যেটা মানে খুবই ভয়ঙ্কর। একটা বাবা হিসাবে এটা সহ্য করা সম্ভব না। স্থানীয় চিকিৎসক, বেসরকারি হাসপাতাল কিংবা সদর হাসপাতাল নানা জায়গায় চিকিৎসা নেওয়ার পর সুস্থ না হওয়ায় স্বজনরা অবশেষে ছুটে আসছেন রাজধানীতে। অনেকটি হাসপাতালে গিয়েছিলাম, ভর্তি নেয় না বলে, সিট খালি নেই। মগবাজারে ছিলাম 2 দিন, মুগদাতে ছিলাম 1 দিন, পরের দিন সকালবেলা এসে উঠছে, পরে এনে নিয়ে আসছে। রাজধানীতে মহাখালী ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। এই হাসপাতালে এখন 450-এর বেশি হামে আক্রান্ত শিশু চিকিৎসা নিচ্ছে। আমরা এখনো প্রচুর রেফার করা রোগী পাচ্ছি। আমাদের রোগীর চাপ গত শুরু থেকে এই পর্যন্ত গ্র্যাজুয়ালি বাড়ছে। আমাদের রোগীর চাপ কখনো কমেনি। আমার হসপিটালের সামনে একটা বড়সড় ধরনের জ্যাম, অফিস ডেতে, অফিস সময়ে সবসময় লেগেই থাকে। তা এখানে হামের রোগীরা যখন দূর দূরান্ত থেকে আসেন, তখন ওনারা এই জ্যামের মধ্যে অনেকেই আটকে থাকেন এবং তাতে রোগীদের কিছু ভোগান্তি হয়। এবং ডাক্তাররাও যখন জরুরি কলে আসেন, অন কলে আসেন, রোগী দেখতে অ্যাটেন্ড করতে আসেন, সেই ক্ষেত্রে এই জ্যামের কারণে অনেক সময় ডাক্তার এবং রোগী দুই দলেরই একটু ভোগান্তি হয়। কয়েকদিনের চিকিৎসায় অনেক শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তবে যথাসময় টিকা না পাওয়া, পুষ্টির অভাবেও শিশুরা হামে আক্রান্ত হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
সরকার বাংলাদেশ ব্যাংকে টাকা ছাপিয়ে 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে এমন তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উল্টো বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া ঋণ পরিশোধ করেছে বলে জানান অর্থমন্ত্রী। মন্ত্রী দাবি করেন তার সরকার গর্তে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে সংগ্রাম করছে। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। শনিবার সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও বার্তা প্রধানদের সাথে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। বৈঠকে বিভিন্ন চ্যানেলের বার্তা প্রধানরা টেলিভিশনের আর্থিক সুরক্ষায় দেশে থাকা প্রায় 4 কোটি কেবল সংযোগের গ্রাহককে শৃঙ্খলায় আনতে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর প্রস্তাব দেন। অন্য সম্পাদকরাও পাচার হওয়া অর্থ ফেরত আনা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সার সংকট কাটিয়ে ওঠার পরামর্শ দেন। বাজেট বাস্তবায়নে সরকারকে আইএমএফ কিংবা বিশ্বব্যাংকের নির্ভরশীলতা দূর করার তাগিদও দেন তারা। পলিটিক্যাল ডিপ্লোমেসি করে আমার মাননীয় অর্থমন্ত্রী এটা যদি উদ্যোগ নেন এটা ওরা সরাসরি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক দৌড়াদৌড়ি করে এই মুহূর্তে যে শক্তিশালী করতে পারবে সরকারের কাজ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান সরকার টাকা ছাপিয়ে ঋণ নেয়ার নীতির বিরুদ্ধে। এ বিষয়ে প্রকাশিত তথ্য সঠিক নয় বলে দাবি করেন তিনি। কেউ যদি এই কথাটা বলে এখন বিএনপি সরকার টাকা চালাচ্ছে তারপরে ঋণ দিচ্ছে এই কথাটা দুঃখজনক হবে। আমরা এই জায়গাতে আমরা যেখানে যে কথাগুলো আমাদের ম্যানিফেস্টোতে বলেছি বক্তব্য বলেছি সেই জায়গা থেকে এতটুকু সরল করার সুযোগ। এর আগে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের সাথে প্রাক বাজেট আলোচনায় গভর্নর জানান বিএনপি সরকার যেদিন দায়িত্ব নেয় তার তুলনায় গত 2 মাসে সরকারের ঋণ কমেছে প্রায় 6,500 কোটি টাকা। জানেন আমাদের রেটিং কিছুটা নেমে গেছে, কান্ট্রি রেটিং নেমে গেলে যেটা হয় আমাদের কিন্তু বরোইং কস্ট বেড়ে যাচ্ছে, প্রাইভেট সেক্টরের বরোইং কস্ট বেড়ে যাচ্ছে, যেটা সঠিক পুরোপুরি না। এ ধরনের নিউজ যখন ছাপা হয় এটার একটা ইম্প্যাক্ট আসে এই রেটিংয়ে। আমরা কি এই গত 2 দিন ধরে একটা দেখছি যে বাংলাদেশ ব্যাংক 20,000 কোটি টাকা ছাপিয়ে সরকারকে দিয়েছে। এই বিষয়টা আমার মনে হয় যে সঠিকভাবে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান রাজস্ব বাড়াতে কর ও ভ্যাট ফাঁকি রোধের পাশাপাশি রিটার্ন জমা না দেয়া করদাতাদের নোটিশ দেওয়া হবে। এবার টার্গেটই হচ্ছে আমাদের ভ্যাটের আওতা বাড়ানো, ট্যাক্সের আওতা বাড়ানো, বিশেষ করে ট্যাক্সের ক্ষেত্রে যারা রিটার্ন দেয় না তাদেরটা স্যার আমরা অটোমেট করে ফেলছি। যেহেতু আমাদের স্যার 1,28,00,000 এখন টিআইএন দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে আমরা ক্লিনজিং অপারেশনও করবো। যারা জানাবে যে আমাদের ট্যাক্সেবল ইনকাম নাই, বিভিন্ন কারণে আমরা টিআইএন নিয়েছি, সেগুলো আমরা ক্লিনজিং করে মানে এটা ডিরেজিস্টার করে ফেলবো। এ সময় অর্থমন্ত্রী জানান তার সরকার রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে অর্থনীতির গণতন্ত্রায়ন নিশ্চিত করতে কাজ করছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে যে ইনডিসিপ্লিনগুলো হয়েছে এগুলো কেন হয়েছে? আপনি ফাইন্যান্সিয়াল সেক্টর এত পলিটিসাইজড হচ্ছে, এত পলিটিসাইজ যে ব্যাংকগুলো আজকে খালি হয়ে গেছে, আপনি শেয়ার বাজার লুটপাট করে ফিনিশড হয়ে গেছে। এদেরকে ক্যাপিটালাইজ তো আমাকে রিক্যাপিটালাইজ করতে হবে। গভর্নর সাহেব যেটা বললেন উনি প্ল্যান নিয়েছে, আর রিক্যাপিটালাইজ হলে সরকারের তহবিলে আমাদের এত টাকা নাই যে আমরা এগুলো সব সরকারের তহবিল দিয়ে রিক্যাপিটালাইজ করতে পারবো। আর বিশেষ করে বর্তমান যে আমরা ইনহেরিট করেছি, যে অর্থনীতিটা পেয়েছি ওই ডিক্টেটরিয়াল রিজিম থেকে, তারপরে গত 18 মাসে যেটা পেয়েছি কোনোটার চেয়ে কোনোটা খুব বেশি যে ভালো আমি বলতে পারবো না, এর চেয়ে আর বেশি বলতে চাই না। চাঁদাবাজি ও কাস্টমসের দীর্ঘসূত্রিতা দূর করে সরকার ব্যবসার খরচ কমাতে কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী সংগঠনের সমর্থক দ্বারা হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট সিটিটিসি প্রধান মুন্সি শাহাবুদ্দিন। তিনি বলেন হামলার আশঙ্কা মাথায় নিয়েই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্দেশ মোতাবেক বাংলাদেশ ব্যাংক ও সচিবালয় সহ বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির মতিঝিল জোনের ডিসি হারুন অর রশিদ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে সংস্থাটির সকল ইউনিটে পাঠানো হয় একটি সতর্কতামূলক চিঠি, যেখানে বলা হয় সংসদ ভবন, সচিবালয়, পুলিশ সদর দপ্তর ও ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে উগ্রবাদী সংগঠনের সমর্থকরা। এমন বাস্তবতায় পুলিশের সকল ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
শনিবার বিষয়টি নিয়ে মুখ খোলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিএমপির সিটিটিসির যুগ্ম কমিশনার জানান, সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে কাজ করছেন তারা। আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব। পুলিশের ইউনিটগুলো নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা জোরদারের কথাও জানান ডিসি মতিঝিল। কেপিআই প্রোটেকশনের মূল দায়িত্ব হচ্ছে, আমাদের প্রোটেকশন একটা ডিভিশন আছে, তারাই কাজগুলো করে থাকে, আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তো এটা নিয়মিত অংশ হিসেবে তারা যে সকল কার্যক্রম করবে, বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলোর সাথে সমন্বয় করে নিরাপত্তা বাড়ানোর কথা জানান গোয়েন্দারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ডিজিটাল খাতকে শক্তিশালী করতে হলে নীতিমালাকে হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং বাস্তবসম্মত, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, প্রযুক্তি নির্ভর আধুনিক সমাজ ও রাষ্ট্র গঠনে আইসিটি খাতের সকল অংশীজনদের সম্মিলিত মেধা ও চিন্তা শক্তি প্রয়োগ করা জরুরি। শনিবার রাতে রাজধানীর বনানী ক্লাবে বাংলাদেশ আইসিটি স্টেক হোল্ডার্স অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে স্টেক হোল্ডারদের মতামত নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম সালেহ সহ আইটি সেক্টর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংলাপে বক্তারা জোর দিয়ে বলেন, ডাটা প্রাইভেসি নিশ্চিত না হলে ডিজিটাল বিনিয়োগ হুমকির মুখে পড়বে। মিলিত জ্ঞানে কিন্তু এই সভ্যতার নতুন পর্বে আমরা যারা দেশ, জাতি, রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি জনগণের ভোট নিয়ে, আমরা তখন কিন্তু সমসাময়িকভাবে নীতিটা নির্ধারণ করতে পারবো, সময় উপযোগীভাবে নীতিটা নির্ধারণ করতে পারবো। প্রচলিত যান্ত্রিক তথাকথিত এইভাবে নীতি নিয়ে তখন আর আমাদেরকে চিন্তা করতে হবে না। মুক্তির অর্থ অনাচার নয়, মুক্তির অর্থ নিয়ম না মেনে চলা নয়। মুক্তির সঙ্গে কিন্তু অনেক দায়িত্ব আসে এবং সেই দায়িত্ব মেনে আমরা সেই মুক্তির পথে যাই। এবং আমি এটা বিশ্বাস করি যে আইটি কিন্তু শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, বিশ্বের মানুষের জন্য মুক্তি এনেছে, কিন্তু সেই মুক্তিকে আমাদের দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার রাজধানীর কাপ্তান বাজারে নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধু একাডেমিক শিক্ষা যথেষ্ট নয়, একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য শারীরিক ও মানসিক শিক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ। খেলাধুলা একজন শিক্ষার্থীকে সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রাথমিক স্তর থেকেই শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে কাজ করছে। প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশুদের কেবল পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতার বিকাশের সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সূত্রাপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত খাত হবে আমাদের আগামী দিনে শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং সর্বস্তরের শিক্ষা। যারা শিশুরা রয়েছেন তারা যখন বেড়ে উঠবে তাদের জন্য শারীরিক এবং মানসিক শিক্ষা দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, একাডেমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার চরম অনিশ্চয়তার মুখে পড়ল ইরান আমেরিকার যুদ্ধবিরতি ও এই ইস্যুতে দ্বিতীয় দফার আলোচনা। মার্কিন প্রতিনিধি দল পৌঁছার আগে শনিবার ইসলামাবাদ ছাড়ে ইরানের প্রতিনিধি দল। আর এর কিছুক্ষণ পরই মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফরও বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থকারী দেশ পাকিস্তানের ব্যাপক চেষ্টার পর ইসলামাবাদে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা হওয়ার কথা ছিল। শুক্রবার রাতে ইসলামাবাদেও পৌঁছায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
আলোচনায় যোগ দিতে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাম্প প্রশাসনের বিশ্বস্ত বিশেষ দূত স্টিভ উইটকফ আর ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠক করলেও আমেরিকার সাথে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দেয় ইরান। তারা বলছে ইরানের বক্তব্যগুলো আমেরিকার কাছে পৌঁছে দেবে পাকিস্তান। এরপরই শনিবার রাতে আমেরিকার প্রতিনিধি দল পৌঁছার আগে ইসলামাবাদ ছেড়ে যায় ইরানের প্রতিনিধিরা। এর কিছুক্ষণ পরই পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, ইরান যখন ইচ্ছে তার প্রশাসনকে ফোন দিতে পারে। এমন ঘোলাটে পরিস্থিতির মাঝেই এবার হরমুজ প্রণালী ঘিরে যুদ্ধের হুমকি দিল ইরান। আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরানি সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন বাহিনী হরমুজে অবরোধ, ডাকাতি ও জলদস্যুতা অব্যাহত রাখলে কঠোর জবাব দেবে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দীর্ঘদিন ধরে ক্লাবগুলোতে চলমান দৈন্যদশা দূর করার উদ্যোগের অংশ হিসেবে শনিবার ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডে গিয়ে এ ঘোষণা দেন তিনি। গত 17 বছর দেশের ক্রীড়াঙ্গনে একক প্রভাব ছিল আবাহনীর। 5 আগস্টের পর আবার আকাশী নীলদের পড়তে হয়েছে বিরূপ পরিস্থিতিতে। ক্লাব ভাঙচুর ও ট্রফি লুটপাট হয়েছে। ক্ষমতার বলয়ে থাকা ক্লাব কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন। ক্লাবটিকে আবার চাঙ্গা করতে সম্পূর্ণ স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন আমিনুল। আবাহনীর পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু প্রতিমন্ত্রীর আশ্বাসকে স্বাগত জানিয়েছেন। যে কোনো ক্লাবই যাতে আর রাজনীতিকরণ করা না হয়, দলীয়করণ করা না হয়, কারণ ক্লাবগুলো তার স্বাধীনভাবে চলবে। সেখানে কোনো দলের ট্যাগ দিয়ে যাতে ক্লাবগুলোকে ভবিষ্যতে ক্ষতির মুখে না ফেলে সেদিকে আমরা সবাই সতর্ক থাকবো এবং আপনাদের প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারাও সতর্ক থাকবেন। ক্রীড়ামন্ত্রী প্রথম কিন্তু উনি আবাহনী ক্লাবে আসলো, তার মানে কি ক্রীড়াঙ্গনকে নন পলিটিক্যাল করতে চায় এবং সেটা আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীরও সেই প্রয়াস। তো তারই প্রতিফলনে কিন্তু তিনি আজকে এখানে এসেছেন, আমরা অনেক খুশি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকায় উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, পূরণ হবে জুলাই সনদ সহ প্রতিটি ওয়াদা। জুলাই সনদ নিয়ে আরেক প্রতারণায় সরকার, অভিযোগ ডাক্তার শফিকের। জামায়াত কখনো সুস্থ চিন্তা করে না বলেছেন মির্জা ফখরুল। হামে আরও 11 জনের মৃত্যু। নতুন করে শত শত শিশু আক্রান্ত। রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার তথ্য অসত্য বলেছেন অর্থমন্ত্রী। সরকারকে IMF ও বিশ্ব ব্যাংকে নির্ভরতা কমানোর তাগিদ সম্পাদকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।